করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। কংগ্রেসের ডাকা আজকের এই সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, আমাদের অত্যন্ত ভালো লাগছে যে আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন আমাদের ঘরের মা, বোন, ভাবি, বুবু, আপা, বন্ধু, সহকর্মী সকলকে কংগ্রেসের এই সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এলাকার মানুষ আমরা সবাই জানি, ভাঙড়ের আরেক নাম সন্ত্রাস, সন্ত্রাসের আরেক নাম ভাঙড়। এখানে যাতে কংগ্রেস সভা করতে না পারে তার জন্য তৃণমূলের নেতা নেত্রীরা চেষ্টা কোনো ত্রুটি রাখেননি। আমাদের ফ্ল্যাগ ছিঁড়েছেন, আমাদের পোস্টার ছিঁড়েছেন। কোন মানুষ যদি বলেছে যে আমার জায়গায় সভা করবার অনুমতি দিচ্ছি, তাকে গিয়ে ধমকেছেন যাতে সে সভার অনুমতি না দেয়। সব বাহাদুরি আপনারা করেছেন। তৃণমূলের নেতাদের এই বাহাদুরি এলাকার মানুষ জানে। সেই বাহাদুরি করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এই সভা এই এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজ সফল হয়েছে। তাই আমি আজকের এই সভা সফল করার জন্য কংগ্রেসের মঞ্চ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার ঘরের ভাবি, বুবু, আপাদের এই উপস্থিতি আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করছে। তাই তাদের জন্য আলাদা করে আমি আমার সালাম জ্ঞাপন করছি। প্রশ্ন হচ্ছে, এলাকার মানুষ আপনারা সবাই অভিজ্ঞ, শিক্ষিত, সচেতন। ভারতবর্ষ দেখছেন, পশ্চিমবঙ্গ দেখছেন। একজন সচেতন নাগরিক হিসাবে আজকে ভারতবর্ষ কোন পথে চলেছে আমার আপনার সকলের দেখার দরকার। আজকে ভারতবর্ষ যাদের হাতে, তাদের হাতে ভারতবর্ষের মানুষ আজ নিরাপদ নয়। নিরাপদ নয় এই কারণেই, কারণ তারা বলে এ ভারতবর্ষের সকলের অধিকার সমান নয়। ভারতবর্ষের কংগ্রেস সরকার ক্ষমতায় ভারতবর্ষের মানুষের মধ্যে অনিশ্চয়তা ছিল না, নিরাপত্তাহীনতার কোনো বোধ ছিল না মানুষের মধ্যে। আমরা ভারতীয় না অভারতীয় এই নিয়ে কোনো বিতর্ক, কোনো আলোচনা ছিল না। এ ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র না মুসলমানদের রাষ্ট্র, এ নিয়ে কোনো তর্ক ছিল না। এ ভারতবর্ষে মন্দির ভেঙে মসজিদ করব না মসজিদ ভেঙে মন্দির করব, তা নিয়ে কোনো তর্ক ছিল না। দেশ কিন্তু এগিয়ে চলছিল। স্বাধীনতা অর্জনের পর, কংগ্রেস ক্ষমতায় আসার পর ভারতবর্ষের সংবিধান রচিত হলো। ভারতবর্ষের সব মানুষের, সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হলো। ভারতবর্ষ তো এগোচ্ছিল। হঠাৎ করে তো 2014 থেকে এদেশের পরিবর্তন হয়নি। এদেশের বিকাশ, পরিবর্তন, উন্নয়ন 2014 থেকে হয়নি। এদেশের উন্নয়ন, বিকাশ শুরু হয়েছিল স্বাধীনতার পর থেকে, যখন থেকে আমরা এই ভারতবর্ষ পরিচালনা করবার অধিকার পেলাম। এ ভারতবর্ষ পরিচালনা করার অধিকার আমরা কেউ ভিক্ষা করে পাইনি। এ ভারতবর্ষ পরিচালনা করার অধিকার মানুষ আদায় করেছিল
সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, আত্মত্যাগের ইতিহাস রচনার মধ্য দিয়ে। সেই আত্মত্যাগের ইতিহাস যারা রচনা করেছে তারা কিন্তু কখনো এ স্বপ্ন দেখেনি যে আমরা হিন্দু ভারত গড়ব বা আমরা মুসলমান ভারত গড়ব। তারা স্বপ্ন দেখেছিল আমরা ভারতবর্ষ গড়ব। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারাই ভারতবর্ষ নামক ভূগোলের মধ্যে থাকবে সকলকে নিয়ে আমরা একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ব। এমনি এমনি এদেশের স্বাধীনতা আসেনি। এদেশের স্বাধীনতা জয় শ্রীরাম বলে আসেনি, আল্লাহু আকবর বলে আসেনি। এদেশের স্বাধীনতা এসেছে ভারতবর্ষের আপামর মানুষের আত্মত্যাগ, আপামর মানুষের রক্ত ঘাম ঝরানোর মধ্য দিয়ে। ভারতবর্ষের মানুষ মনে রাখবেন, আজও মনে পড়ে 1921 সাল কংগ্রেসের অধিবেশন হচ্ছে, সেখানে একটা প্রস্তাব ওঠানো হলো পূর্ণ স্বরাজ চাই এই ভারতবর্ষে। পূর্ণ স্বরাজের প্রস্তাব কে রাখলেন? মৌলভী হযরত মুহানি সাহেব। তিনি কে ছিলেন? একজন প্রকৃত ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি ব্রিটিশকে কি বললেন? বললেন ভারতবর্ষকে পূর্ণভাবে স্বাধীন করার লক্ষ্যে ভারতবাসী আগামী দিনে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। তিনি কি কোনো বিজেপি পার্টির নেতা ছিলেন? না। আমরা কথায় কথায় বলি ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি কে তুললেন? সেই মৌলভী হযরত মুহানি। শওকত আলী, মোহাম্মদ আলী মহাত্মা গান্ধীর সঙ্গে হাতে হাত মিলিয়ে খিলাফত আন্দোলন করছেন। কি লক্ষ্য? ব্রিটিশকে ভারতবর্ষ থেকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে। তারা কি বিজেপির নেতা ছিলেন? না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে খান আব্দুল গফফার খান, যার বয়স হয়েছিল 95 বছর, সেই 95 বছর বয়সের মধ্যে 45 বছর যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে জেলে কাটালেন। অর্থাৎ 95 বছরের আয়ু যে মানুষটি 45 বছর জেলে কাটালেন, জেল কাটলেন, ব্রিটিশ তাকে জেলে বন্দি করে রাখলো, তার নাম সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফার খান। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 27 বছরের এক যুবক হাসতে হাসতে ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করছেন। নাম তার আশফাকুল্লাহ। আশফাকুল্লাহর মা একদিন বলছে, বেটা তুমি যে এত স্বাধীনতার আন্দোলন করছো, তোমাকে তো আমি আদরে মানুষ করেছি। ব্রিটিশ যখন মারবে তখন তুমি বিপ্লবীদের নাম বলে দেবে না তো? তখন আশফাকুল্লাহ মাকে বলছে, মা, আম্মা তুমি আমাকে ভরসা করছো না? কি করলে ভরসা করবে দেখো, আমি দেখাচ্ছি। দিয়ে বলল, তুমি একটা আমাকে লম্ফ দাও, প্রদীপ দাও, লম্ফ। তখন গ্রামে লম্ফ জ্বলতো, এখন আমাদের ইলেকট্রিকের আলো জ্বলতো না। সেই লম্ফের জ্বলন্ত শিকায় সে তার নিজের হাতের একটা আঙ্গুল সেই আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, মা, যতক্ষণ না তুমি বলবে আঙ্গুল সরাও, ততক্ষণ আগুন থেকে আমি আঙ্গুল সরাবো না। মা ছেলের পরীক্ষা দেখে অবাক, বলল, না বেটা, তুমি পারবে ভারতবর্ষ স্বাধীনতা করবার লক্ষ্যে এগিয়ে যেতে, তুমি যাও, দেশকে স্বাধীন করো। সে কি বিজেপি নেতা ছিল? বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না, ইতিহাসকে দেখুন, ইতিহাসকে পড়ুন। ব্রিটিশ যখন ভারতবর্ষে, তখন এই আজকের বিজেপির যারা পূর্বসূরি, 1915 সালে যাদের হিন্দু মহাসভা নামে যাত্রা শুরু হয়েছিল, তারা তখন ব্রিটিশকে বলেছিল, আমরা তোমাদের সমর্থন করব। তার কারণ
তোমরা কমসে কম মুসলমানকে দিল্লির আসন থেকে সরাতে পারবে। ভারতবর্ষে 600 বছর মুসলমানদের রাজত্ব ছিল, কিন্তু কখনো ভারতবর্ষ লুট করে কাবুল হয়নি, ইরান হয়নি, ইরাক হয়নি, কিন্তু ভারতবর্ষকে লুট করে লন্ডন হয়েছে, ব্রিটিশ হয়েছে, এটা মাথায় রাখবেন। তাই স্বামী বিবেকানন্দ বলেছিল, স্বামী বিবেকানন্দ পৃথিবীর একজন সাধক, পৃথিবীর একজন মহান সাধক স্বামী বিবেকানন্দ। সে বলেছিল মুসলমানরা আমাদের বড় বড় মসজিদ দিয়ে গেছে, বড় বড় স্থাপত্য দিয়ে গেছে, হিন্দুরা আমাদের বড় বড় মন্দির দিয়ে গেছে, বড় বড় শিল্পকলা দিয়ে গেছে, আর ব্রিটিশ আমাদের ব্র্যান্ডির বোতল দিয়ে গেছে। সেই ব্র্যান্ডির বোতল দেনেওয়ালা যারা, তাদেরকে তোমরা গুরু বলে মেনেছিলে, আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকারীদের তোমরা অবজ্ঞা করেছিলে। এই তোমাদের বিজেপির পূর্ব পরিচয়। আমরা তো গর্ব করি যখন দেখি যে পাকিস্তানকে সব থেকে বেশি দুর্বল করবার জন্য পাকিস্তানকে চীন সাহায্য করছে, পাকিস্তান ভারতের উপরে রক্তচক্ষু দেখাচ্ছে, তখন পাকিস্তানের পাঁইতারাকে ঠান্ডা করার জন্য, পাকিস্তানের রক্তচক্ষুকে দমিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের একজন বিজ্ঞানী একটা দায়িত্ব নিলেন। কি দায়িত্ব? সেই দায়িত্ব হলো ক্ষেপণাস্ত্র বানাতে হবে। ক্ষেপণাস্ত্রে করে আমরা দিল্লিতে বসে পাকিস্তানের করাচিকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবো, বর্ডারে যেতে হবে না। সেই ক্ষেপণাস্ত্রে আণবিক বোমায় ইসলামাবাদ উড়িয়ে দিতে পারবো, রাওয়ালপিন্ডি উড়িয়ে দিতে পারবো, পাকিস্তানকে দখল করার প্রয়োজন হবে না। সেই বিজ্ঞানীর নাম আব্দুল কালাম আজাদ। আপনাদের কি ভালো লাগছে না? যাকে ভারতবর্ষে বলা হয় মিসাইল ম্যান, ক্ষেপণাস্ত্রের মানুষ, ক্ষেপণাস্ত্র মানব বলে যাকে স্বীকৃতি দেওয়া হয়, যিনি ছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর কালাম, যার হাতে ক্ষেপণাস্ত্র ছিল বলে আজ নরেন্দ্র মোদী আপনি লাদাখের সীমানায় বসে বলতে পারছেন ভারতবর্ষকে রক্ষা করার ক্ষমতা আমাদের আছে। আবুল কালাম আজাদের জন্য কি আপনাদের গর্ব হয় না? যে আর রহমান যে বলেছিল বন্দে মাতারাম মা তুঝে সালাম, আপনাদের কি পছন্দ হয় না? আদমজি প্রেমজি প্রযুক্তি জগতের এই যে টেকনোলজি, ইন্টারনেট টেকনোলজি, প্রযুক্তি জগতের একজন কর্ণধার, সে ভারতবর্ষের মানুষ। তার অধীনে লক্ষ লক্ষ বেকার যুবক রুটি রুজি করে খাচ্ছে। পৃথিবী জুড়ে যার নাম, ভারতীয় হিসাবে কি আমাদের গর্ব হয় না? আমাদের কি গর্ব হবে না? সাইনা মির্জা একজন মুসলিম মহিলা, সারা বিশ্বে টেনিস খেলে পুরস্কার জিতছে, ভারতীয় হিসাবে কি আমাদের গর্ব হবে না? আজহারউদ্দিন যখন ব্যাট হাতে আমাদের বিরুদ্ধে খেলনেওয়ালা দেশগুলোর বিরুদ্ধে 100 করছে, সেঞ্চুরি করছে, তখন কি আমাদের হাতে হাততালি দেওয়ার প্রয়োজন হবে না? আমরা কি সেই ভারতবর্ষের কথা বলি? সুরাইয়া দেবী, এই যে ফ্ল্যাগ দেখছেন তিরঙ্গা, একজন মুসলমান মহিলা সুরাইয়া দেবী, সে এটার নকশা তৈরি করেছিল। বিজেপি নেতারা জানেন কি? মহাত্মা গান্ধী বলছে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, সবাইকে ডাকলো। এই আন্দোলনটার নাম কি দেব? এক একজন এক এক কথা বলছে। একজন বলল মহাত্মাজি আমি একটা নাম ঠিক করেছি, আমার নামটা নেবেন? বলছে বলো। নামটা দিল ভারত ছাড়ো, ইংরেজিতে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। যে নামটা প্রস্তাব করলো তার নাম মেহের আলী। আমরা কি তার কথা ভুলে যাব? আমরা কি ভুলে যাব মোহাম্মদ রফির গানের কথা? আমরা কি ভুলে যাব শাহরুখ খানের অভিনয়ের কথা? ভারতীয় হিসাবে কি আমাদের সবকিছু থেকে গর্ব হবে না? এ ভারতবর্ষ সকলের। 1857 সাল ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ।
35,000 মৌলবি সেই যুদ্ধে শহীদ হয়েছিল জানেন কি? হযরত মহল বলে একজন মহিলা সেই সিপাহী বিদ্রোহের সিপাহীদের নেতৃত্ব দিয়েছিল জানেন কি? এ ভারতবর্ষকে তাই জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। হিন্দুত্বের গগলস লাগিয়ে এ ভারতবর্ষকে যারা চেনার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, তাদের হাতে এ দেশ সুরক্ষিত নয়। আমি আপনি কেউ সুরক্ষিত নয়। এ দেশ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সবাই মিলে এ দেশ তৈরি করেছে। এ দেশের মালিক সবাই, এ দেশের মালিক সবাই। যারা সেই দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যারা সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন না করে তাদেরকে মদত করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা আজ আমাদের কে দেশপ্রেমী আর কে দেশপ্রেমী নয় তা শেখানোর চেষ্টা করছে। এটা কি আমার আপনার সকলের জন্য অপমান নয়? মহাত্মা গান্ধীর পাশে দাঁড়িয়ে খান আব্দুল গফফার খানকে দেখতে কি আমাদের ভালো লাগে না? জওহরলাল নেহরুর পাশে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদকে দেখতে কি আমাদের ভালো লাগে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বাহিনী, আজাদ হিন্দ বাহিনী, সেই বাহিনীর 19 জন মন্ত্রী ছিল সেই সরকারে। সেই সরকারের 19 জন মন্ত্রী ছিল আজাদ হিন্দ সরকারের। সেই 19 জন মন্ত্রীর মধ্যে 5 জন মন্ত্রী ছিল মুসলমান। নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে কে সেই আন্দোলনে, কে সেই লড়াইয়ে পাশাপাশি ছিল বলুন? খান সানওয়াজ খান। এ ভারতবর্ষ কি আমরা ভুলে যাব আজ? তাই প্রশ্ন ভারতবর্ষের মানুষের কাছে, কোন ভারতবর্ষ আমরা গ্রহণ করব? কোন ভারতবর্ষ গ্রহণ করব? সকলের জন্য ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বড় হয়েছি। ঈদ, বকরিদ, দুর্গাপুজো, কালী পুজো, বড়দিন সব পার্বণ আমরা মিলেমিশে ভাগ করে নিয়েছি। আজকে তাদের মধ্যে বিভাজনের রাজনীতি আনলে সমাজ দুর্বল হবে, রাজ্য দুর্বল হবে, দেশ দুর্বল হবে। তাই এলাকার মানুষ কাকে দরকার? বিজেপির বিরুদ্ধে লড়বে কে? ভারতবর্ষের ইতিহাস বলছে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে কংগ্রেস। আমি বলছি না, ভারতবর্ষের ইতিহাস বলছে। 1915 সাল হিন্দু মহাসভা গঠন হয়ে শুরু হয়েছিল বিজেপির ভারতবর্ষকে হিন্দুত্বে রূপান্তরিত করবার রাজনৈতিক যাত্রা। এককভাবে কোনোদিন তারা ভারতবর্ষের ক্ষমতায় আসতে পারেনি। 2014 সালে এককভাবে তারা ক্ষমতায় এলো। দ্বিতীয়বার 2019 সাল ভারতবর্ষে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে দেশকে দখল করবার রাস্তায় তারা নেমে পড়ল। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কি হয়, অনিশ্চয়তা বাসা বেঁধে বসছে। কেন? তার কারণ কংগ্রেস দুর্বল হয়ে গেছে। তাই 1915 সাল আর 2014 সাল এককভাবে বিজেপিকে ক্ষমতায় আসতে 100 বছর সময় লেগেছে। হিসাব করে দেখুন। 2015 সাল বিশ্ব হিন্দু মহাসভার প্রথম সর্বভারতীয় কনফারেন্স হয়েছিল হরিদ্বারে। সেই দিন থেকে যাত্রা শুরু করে এককভাবে বিজেপিকে ক্ষমতায় আসতে সময় লেগেছিল 2014 সাল মাত্র, অর্থাৎ 100 বছর। কেন পারেনি জানেন? মাঝে কংগ্রেস ছিল। তাই যতদিন কংগ্রেসের রাজনীতি ছিল, যতদিন কংগ্রেসের রাজনীতি প্রাধান্য পেয়েছে ভারতবর্ষে, ততদিন বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারেনি। যেদিন থেকে কংগ্রেস দুর্বল হয়েছে, লক্ষ্য করে দেখুন ভারতবর্ষের বিজেপি পার্টি মাথা তুলে দাঁড়িয়েছে। বেশি দিন যেতে হবে না, এই বাংলাটাই দেখুন না, এই বাংলাটা দেখুন, বুঝে যাবেন। 1919 সাল, এই 1999 সাল, 1998 সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি দেখলাম আমরা?
প্রথম বিজেপি পার্টির পদার্পণ কার হাত ধরে? অগ্নিকন্যা মমতা ব্যানার্জির হাত ধরে। সেদিন অগ্নিকন্যা কি বললেন? বললেন বিজেপির সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নয়, বিজেপি তো অচ্যুত নয়, বিজেপি তো অস্পৃশ্য নয়, তাদের সঙ্গে তো আঁতাত করা যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তারা তো দেশদ্রোহী নয়, তারা তো সাম্প্রদায়িক নয়, তারা তো দেশপ্রেমী। আমি বলিনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল, মনে করে দেখুন। এই বিজেপি পার্টিকে যখন নির্বাচনী আঁতাত করে প্রথম বাংলার বুকে মমতা ব্যানার্জি নিয়ে এলেন, আমরা তখন প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম এ বাংলাকে দয়া করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আবৃত করবেন না। সাম্প্রদায়িকতার রাজনীতি বাংলার মানুষ বরাবর বর্জন করেছে, তাকে দয়া করে বাংলার মাটিতে আর আকর্ষণ করার চেষ্টা করবেন না দিদি ভাই। দিদি ভাই বলল সিপিএম কে হারাতে হবে, তাই আমাকে বিজেপি দরকার। বিজেপি সরকারের মন্ত্রী হলেন, অটল বিহারীর মন্ত্রী হলেন, রেল মন্ত্রী, কয়লা মন্ত্রী, কত মন্ত্রী। অটল বিহারী আসছে দিদির বাড়িতে পিঠাপুলি খাচ্ছে। নরেন্দ্র মোদী ক্ষমতা এলো, গোধরাকাণ্ড করে দিদি তাকে লাল গোলাপ পাঠিয়ে সম্মান জানালো। দিদির অটল বিহারী বাজপেয়ীর আমলে বছরের পর বছর মন্ত্রী হয়ে থাকলো। দিদির হাত ধরে এ বাংলায় ধীরে ধীরে এই বিজেপি পার্টি আস্তে আস্তে গাছপালা লতা বাড়িয়ে বাংলাকে কবজা করার চেষ্টায় নামলো। বাংলার মানুষ তাকিয়ে দেখুন, বাংলার মানুষ তাকিয়ে দেখুন। যে কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে এনে দিল 2011 সালে, ক্ষমতায় আসার পর সেই কংগ্রেসকে প্রথম হত্যা করার জন্য ময়দানে নামলো বিজেপি তৃণমূল পার্টি। আজকে এখানকার তৃণমূল পার্টির আমাদের উপর রাগ কেন? 2011 সালে ভাই আমাদের দয়া দাক্ষিণ্য নিয়ে তোমরা ক্ষমতা এসেছিলা, এখন ভালো লাগছে না আমাদের? এখন আমাদের দেখে গায়ে জ্বালা হচ্ছে? 2011 সালে দিদি কংগ্রেসের কাছে হাত জোর করে বলেছিল আপনারা সাহায্য করুন, বাংলা থেকে আমরা বাম সন্ত্রাসকে মোকাবেলা করে পরাস্ত করব, নতুন বাংলা করব, সোনার বাংলা করব। কংগ্রেস সমর্থন করেছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, হেলিকপ্টার দিয়েছিল, সব দিয়েছিল। দিদি আপনি ক্ষমতা এসেছিলেন, ক্ষমতা আসার পর আপনি কংগ্রেসকে হত্যা করতে শুরু করলেন। যারা আপনাকে জন্ম দিল তাকেই আপনি হত্যা করছেন। আপনার যিনি জন্মদাত্রী মা কংগ্রেস, সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আপনাকে জন্ম দিয়েছিল, আপনি আপনার সেই রাজনৈতিক মাতাকে হত্যা করতে ময়দানে নামলেন। দিদি আপনার চেহারা বাংলার মানুষ দেখে ফেলল। মিষ্টি মিষ্টি কথায় আপনি অনেক ভুলিয়েছেন বাংলার মানুষকে, হাওয়াই চটি করে বাংলার মানুষকে অনেক ভুলিয়েছেন, কিন্তু আপনার আসলিয়াত কি বাংলার মানুষের তো জানা দরকার। আপনার আসলিয়াত তো জানা দরকার। এই পশ্চিমবঙ্গে আপনি যত বেশি বেশি করে কংগ্রেসকে, যত বেশি বেশি করে বাম দলকে আক্রমণ করেছেন, হত্যা করেছেন, তার ছিটে ফোঁটা আপনি বিজেপির বিরুদ্ধে করেননি। আজকে করছেন, আজকে করছেন, জানা লেগেছে আপনার আজকে মনে হচ্ছে। কিন্তু সেদিন যখন বিজেপি পার্টি গুড়ি গুড়ি পায়ে এই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো আপনার হাত ধরে, তখন আমরা সতর্ক করেছিলাম। আপনি যখন কংগ্রেসকে, বামেদের হত্যা করছেন, অফিস ভেঙে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন, এমএলএ এমপি কেড়ে নিচ্ছেন, পঞ্চায়েত ভোট করতে দিচ্ছেন না, তখন আমরা বলেছিলাম কংগ্রেস বাম এ বাংলার ধর্মনিরপেক্ষ শক্তি, তাদেরকে দয়া করে ধ্বংস করবেন না। ধর্মনিরপেক্ষ শক্তি যদি ধ্বংস হয়ে যায় এ বাংলায় সুবিধা হবে সাম্প্রদায়িক বিজেপি শক্তির। আপনি আমাদের কথায় পাত্তা দেননি। আপনি বলেছিলেন কখনো কংগ্রেস করেছি, এ কথা ভাবলে আপনার লজ্জা হয়। কিন্তু আপনি একবারও বললেন না যে যাদেরকে আমি বাংলায় নিয়ে এসেছি সেই বিজেপিকে বাংলায় নিয়ে আসার জন্য আপনার লজ্জা হয়, এ কথা কিন্তু একবার আপনার মধ্যে বার হলো না। হাই রে হাই দিদি ভাই, এ বাংলাতে আপনি, এ বাংলায় আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
দুধ কলা দিয়ে সাপ পুষেছিলেন, আপনি নিজের অভিজ্ঞতায় আজ বুঝতে পারছেন। যত বেশি বেশি করে আপনি কংগ্রেস আর বামকে দুর্বল করেছেন, তত বেশি বেশি করে এ বাংলায় বিজেপি শক্তিশালী হয়েছে। আপনি বিজেপির বিরুদ্ধে কিচ্ছু করেননি, বিজেপির বিরুদ্ধে কিচ্ছু করেননি। আপনি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আপনি শুরু করলেন বাংলায়, বিজেপিকে আসার রাস্তা আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি বললেন না যে বাংলার ইমাম তোমাদেরকে ভাতা দিব? বাংলার মুসলমান আপনার কাছে ভাতা চেয়েছিল? বাংলার ইমাম আপনার কাছে ভাতা চেয়েছিল? বাংলার মুসলমান আপনার কাছে শিক্ষার অধিকার চেয়েছে, স্কুল চেয়েছে, কলেজ চেয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয় চেয়েছে, কিন্তু বাংলার মুসলমান কখনো আপনার কাছে ইমাম ভাতা চাইনি। কারণ আমি মনে করি 600 বছর যারা এ ভারতবর্ষকে শাসন করতে পেরেছিল, তারা কখনো বাংলার মুখ্যমন্ত্রীর কাছে মিসকিন সেজে ভিক মাংতে যায়নি। যখন মমতা ব্যানার্জি ছিল না দুনিয়ায়, কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ ছিল না, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হযরত মুহাম্মদ সাহেব মক্কা থেকে মদিনায় গিয়ে মসজিদ স্থাপন করলেন, মাদ্রাসা স্থাপন করলেন, ইমাম তৈরি করলেন, মুয়াজ্জিন তৈরি করলেন। তখন কারোর সহযোগিতা দরকার পড়েনি। ইসলাম তো প্রাকৃতিক ধর্ম, সমাজ দেখবে, মানুষ দেখবে, কোনো চিন্তার কারণ নাই। দিদিকে কেউ চিন্তা করতে পারেনি ইমামদের জন্য, দিদিকে কেউ চিন্তা করতে পারেনি মুয়াজ্জিনদের জন্য। সর্বোপরি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতার টাকা ওয়াকফ সম্পত্তি থেকে আসে, আপনার পকেট থেকে নয়। আপনি সেটাও মুসলমানদের গোপন করলেন। আপনার রাজ্যে ওয়াকফের সম্পত্তি লুট হচ্ছে, লুট 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 হচ্ছে ওয়াকফের সম্পত্তি আপনার রাজ্যে। আপনারা কি জানেন ভারতবর্ষে ইউপির পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি যে রাজ্যে আছে তার নাম পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞরা বলে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলোকে যদি ঠিক মতন ব্যবসায়িক ভাবে ব্যবহার করা যায়, মুসলিম সমাজের বছরে রোজগার হবে 10 থেকে 12 হাজার কোটি টাকা। আমি না, বিশেষজ্ঞরা বলছে, জেনে রাখো। সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাংলায় লুট করতে দিয়েছেন আপনি, আর ইমামদের বলছেন টাকা দিব, মুয়াজ্জিনদের বলছেন টাকা দেব। টাকা তো দেবেন ওয়াকফ বোর্ড থেকে, আপনি দেন বেলা কে? ওয়াকফ বোর্ড লুট হচ্ছে আর আপনি বলছেন ইমাম ভাতা দেবেন। সেই বাস স্ট্যান্ডের পকেট মারের মতন অবস্থা। একটা পকেট মার একটা মানুষের টাকা মেরে নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানুষটা কাঁদছে, ডাক্তার দেখাতে এসছে গ্রাম থেকে শহরে, ডাক্তার দেখানো তো হলোই না, বাড়ি ফেরার টাকাও নাই। সেই পকেট মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লোকটা কাঁদছে, পকেট তো মেরে নিয়েছে। লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই তোমার কি হয়েছে? বলছে আমার এমন পকেট মেরেছে, ডাক্তার দেখানোর তো ক্ষমতা নেই, বাড়ি যাওয়ারও পয়সা নাই, পকেট মারে দয়া হয়েছে, 100 টাকা দিয়েছে। তো লোকটা ভাবছে কত বড় পকেট মার গো, পকেট মার না, কত বড় মানুষ গো, এরকম তো দয়ালু মানুষ দেখাই যায় না। আমার বিপদের কথা বুঝে আমাকে 100 টাকা দিচ্ছে, কিন্তু সেটা যে পকেট মার, সেই পকেট মার যে সেই মানুষের টাকা আগেই মেরে নিয়েছে, 1000 টাকা মেরে 100 টাকা দিচ্ছে, সেই মানুষটা তখন বুঝতে পারেনি। তাই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের কাছে সেই পকেট মানে মতন ওয়াকফ লুট হচ্ছে, দেখার কেউ নাই। আমাদেরকে ইমাম ভাতা দিয়ে দিল, আমাদেরকে ইমাম ভাতা দিয়ে দিচ্ছে, মুয়াজ্জিন ভাতা দিয়ে বলছে দেখেছো আমি কত বড় দয়ালু। এ বাংলার মানুষ বোঝার চেষ্টা করবে। একটা সমাজ কিসে বড় হয়? সে হিন্দু সমাজ হোক, মুসলমান সমাজ হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, ওবিসি হোক, বড় কিসে হয়? তার শিক্ষাগত যোগ্যতা, তার সামাজিক যোগ্যতা, তার রাজনৈতিক যোগ্যতা। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, শিক্ষাগত নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, তবেই একটা সমাজ গড়ে ওঠে, এমনি এমনি নয়। বেশি দূর যেতে হবে না, কংগ্রেস তো খুবই খারাপ,
ঠিক আছে, 1977 সাল পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুখ্যমন্ত্রী তখনও সিদ্ধার্থ শঙ্কর রায়। যান দেখে আসুন হিসাব। 1977 সাল, সেদিন আজকের মতন মুসলমানদের এত শিক্ষাগত যোগ্যতা ছিল না। আজকে গ্রামে গ্রামে যেভাবে মুসলিম পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে ভাবা যায় না। আমি মুর্শিদাবাদের মানুষ, আমি জানি সেখানকার গ্রামে গ্রামে আমাদের ঘরের মেয়েরা যেভাবে পড়াশোনা করছে তাজ্জব ব্যাপার। 77 সালে এই অবস্থা ছিল না। 77 সালে আজকের মতন মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা ছিল না। কিন্তু সেই 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন এই বাংলায় যত সরকারি কর্মচারী ছিল তার মধ্যে মুসলমানের স্থান ছিল 9%। জেনে রাখুন, 9%। আর আজ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইমাম ভাতা দেনেবালা মমতা বন্দ্যোপাধ্যায়, মুয়াজ্জিন ভাতা দেনেবালা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারের আমলে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে মুসলমানদের সংখ্যা কত? 1.45%। কোথায় আছেন? 9% ছিল কংগ্রেস আমলে, এখন 1.45%, 1.5% নয়। মুসলমানদের কি শিক্ষাগত যোগ্যতা বাড়েনি? মুসলমানদের পড়াশোনার ক্ষমতা বাড়েনি? কই, তার তো প্রতিফলন চাকরিতে দেখা যাচ্ছে না, সরকারি দপ্তরে দেখা যাচ্ছে না, স্কুলের টিচারদের তার প্রতিফলন ঘটছে না। কেন? যত প্রাথমিক শিক্ষক পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা 1.65%। কেন 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 দিদি ভাই? আপনি তাদের সেই নিরাপত্তা দেন? সেই নিরাপত্তা কেন দিচ্ছেন না? ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা আপনি দিলেন, আপনার সরকারি দপ্তরে তাদের কোনো সুযোগ দিলেন না। পরিসংখ্যান সে কথা বলছে, আর আপনি বলছেন ইমাম ভাতা দেব। আপনি বলছেন মুহররমের বাজনা বাজলে হিন্দুদের দুর্গাপূজা ভাসান বন্ধ হয়ে যাবে। কোন মুসলমান কিন্তু বলেনি আপনাকে যে মুহররমের বাজনা বাজাবো আমরা, হিন্দুদের প্রতিমা বিসর্জন বন্ধ করে দাও। কোন মুসলমান বলেনি। আপনি খামোকা বিভেদ তৈরি করেছেন। আপনি বিজেপিকে বলার সুযোগ দিয়েছেন যে দেখো হিন্দু ভাইরা, দিদি প্রতিমা বিসর্জন দিতে দিচ্ছে না, মুহররমের জন্য কোন দিকে যাওয়া দেখো। আপনি সমস্যা তৈরি করেছেন মুসলমানদের জন্য, আপনি বিপদ ডেকে এনেছেন, আপনি দায়ী। যখন আপনি দেখলেন যে হিন্দুরা বিগড়ে যাচ্ছে, লোকসভার ভোটে 18টা আসন বিজেপি পেয়ে গেল, তখন আপনি পাল্টি খেতে আরম্ভ করেছেন। এখন আপনি আর মুসলমানদের কথা বলছেন না বেশি। এখন আপনি কি বলছেন? আমি পুরোহিত ভাতা দিব, আমি দীঘার পাশে পুরীর মতন মন্দির বানাবো, আমি দুর্গাপুজোতে 50,000 টাকা করে চাঁদা দিব। কিসের জন্য? হিন্দুদের ভোলানোর জন্য, তাই তো? মুসলমানদের খাতির করতে গিয়ে হিন্দু বিগড়েছে, এবার হিন্দুদের খাতির করে হিন্দু ঠিক করব। বিজেপির থেকে মমতা বড় হিন্দু প্রমাণ করার জন্য 50,000 টাকা দুর্গাপুজোর চাঁদা। বলুন, 50,000 টাকা দুর্গাপুজোর চাঁদা। হিন্দুরা সারা জীবন দুর্গাপুজো করে, মমতার চাঁদা তো কোনো দরকার পড়েনি, খামোখা তৈরি করা হচ্ছে। দেখো হিন্দু, আমি কত বড় হিন্দু প্রেমী, দুর্গাপুজোয় 50,000 টাকা চাঁদা দিলাম। যদি আমি বলি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি দুর্গাপুজোই একটা পুজো? কালী পুজো আছে, সরস্বতী পুজো আছে। বাঙালিদের, হিন্দুদের, এই পশ্চিমবঙ্গের মানুষের 12 মাসে 13 পর্বণ। এখানে তো বকরিদও ছিল, এখানে তো ঈদও ছিল। বকরিদে তো মানুষের টাকার দরকার হয়। করোনার সময় রোজগার নাই, রুটি নাই, বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবার জন্য সবকিছু বেচে কিনে দিয়েছে। তারা বকরিদ করবে কি করে? তাদের কিছু সাহায্য করা দরকার। কই, আপনার তো মনে হলো না? আপনার তো মনে হলো না লকডাউনের পরে ঈদে মানুষের খরচা কি করে হবে? তাদেরকে কিছু টাকা দেওয়া দরকার। তা তো মনে পড়লো না। কেন মনে পড়লো না? আপনার হিন্দু ভোটে এখন ভাগ বসাতে হবে। হিন্দু ভোটে বিজেপি ভাগ মেরে দিয়েছে, সেই ভাগ কেড়ে নিয়ে আমাকে পিঠা ভাগ করতে হবে। তাই এবার হিন্দু ভোটে হাত মারো। আপনি বললেন যে করোনার সময়
ঈদের নামাজ হবে না, আপনি বললেন করোনায় বকরিদের নামাজ হবে না। কোন মুসলমান তার জীবদ্দশায় ঈদের দিন নামাজ পড়তে ঈদগাহে যাবে না, এমন কোনোদিন হয় না, কিন্তু এবার হয়েছে। কারণ আপনারা মনে করেছেন সরকারি নির্দেশ মেনে করোনার জন্য আপনার যাওয়া উচিত নয়, ঠিক করেছেন। কিন্তু যদি বলা হয় যে আপনি তো 50,000 টাকা করে পুজো মণ্ডপে দিলেন, পুজো মণ্ডপে কি ভিড় আটকাতে পেরেছিলেন? পুজো মণ্ডপে ভিড় আটকানো যায়নি। একদিকে আপনি বলছেন মুসলমান তুমি নামাজ পড়ো না, আর হিন্দুদের পুজোতে 50,000 টাকা করে দিয়ে দিলেন। কি বাতাবরণ তৈরি করলেন আপনি? আপনি বুঝিয়ে দিলেন যে বিজেপির সঙ্গে টক্কর মারতে আপনি আরো বিজেপি হওয়ার চেষ্টা করছেন। এটা তো তার প্রমাণ। এর থেকে আর কি বড় প্রমাণ থাকতে পারে? তাই এলাকার মানুষ নিজেদের চোখ দিয়ে সবকিছু দেখুন, নিজেদের কান দিয়ে নয়, চোখ দিয়ে দেখুন। এই ভারতবর্ষের কংগ্রেস আজ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে কি পারে না দেখুন। আজ পর্যন্ত ভারতবর্ষে বিশ্বাসযোগ্যতার সঙ্গে বিজেপির বিরুদ্ধে কে লড়াই করেছে এলাকার মানুষ বিচার করে দেখুন। আজও পর্যন্ত দিল্লির বুকে সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন, সেই আন্দোলনকে পার্লামেন্টের মধ্যে বাইরে রাস্তায় সব জায়গায় কারা বিরোধিতা করছে? ভারতবর্ষের কংগ্রেস। বিজেপি পার্টির কিষাণ বিরোধী আইন বাতিল করার দাবি তুলেছে কংগ্রেস। বিজেপি পার্টি ভারতবর্ষের কিষাণদের অধিকার কেড়ে নিতে চায় কয়েকটা পুঁজিপতিদের খাতির করার জন্য। বিজেপি পার্টি ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। বিজেপি ভারতবর্ষের মানুষের সমান অধিকার কেড়ে নিতে চায়। রুখে দাঁড়ায় কে? ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তাই যদি দেশ শাসন করতে পারে, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কেন বাংলা শাসন করতে পারবে না? ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যদি সারা ভারতবর্ষের বিজেপিকে 100 বছর রুখে দিতে পারে, তাহলে বাংলায় কেন আমরা পারবো না? তাই এলাকার মানুষ ভরসা রাখবেন আমাদের উপরে, আমাদের উপরে ভরসা রাখবেন। বিজেপির সঙ্গে আমাদের লড়াই আদর্শগত লড়াই, নৈতিকতার লড়াই। এই লড়াই আমরা যুগ যুগ ধরে করছি। বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির নাটকের লড়াই, বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির আপনাদেরকে খুশি করার লড়াই, বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কৃত্রিম লড়াই। ভুলে যাবেন না, এই মমতা ব্যানার্জির হাত ধরেই এই বাংলায় বিজেপির অনুপ্রবেশ ঘটেছিল। আজ বিজেপি হিন্দুদেরকে ভর খাচ্ছে কি এনআরসি নিয়ে আসবে, হিন্দুদেরকে এনআরসি এনে দেওয়ার কথা বলে তাদেরকে বোঝাচ্ছে দেখো পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ সঠিকভাবে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারে তার নাম বিজেপি পার্টি। আমি হিন্দু ভাইদের বলবো, হিন্দু ভাইরা বিজেপি পার্টির চক্করে পড়ো না, আসামে গিয়ে দেখে এসো। এনআরসি 1951 সাল থেকে আমাদের দেশের একটা মাত্র রাজ্যে চালু হয়েছিল, তার নাম আসাম। কারণটা ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণটা ধর্মীয় নয়, কারণটা কোন দেশের আসামের কত লোক ও আসামিয়া কত লোক সেইটা দেখার জন্য। বিজেপি পার্টি সেটাকে রং মাখিয়ে হিন্দু মুসলমান করলো, হিন্দু ভাইদেরকে বোঝালো, হিন্দু ভাইদেরকে বোঝালো, অমিত শাহ বোঝালো যে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, তারা আমাদেরকে শেষ করে দিচ্ছে, তারা উই পোকা, তাদেরকে মারতে হবে, তাড়াতে হবে। তাই এনআরসি আনবো, হিন্দু আমাদের পক্ষে থাকো। আসামের হিন্দুরা ভোট দিল, এনআরসি বার হলো। এনআরসি যখন বার হলো কি দেখলাম? 19 লক্ষ লোকের নাম পাওয়া গেল বহিরাগত, তাদের মধ্যে 14 লক্ষ হিন্দু। হিন্দু ভাইরা বোকামি করবেন না। নাগরিক আইন নিয়ে বিজেপির রাজনীতিতে বিভ্রান্ত হবেন না। নাগরিক আইন ভারতবর্ষে প্রয়োগ হবে না। ভারতবর্ষের কোন নাগরিক, যারা প্রকৃত নাগরিক, তাদেরকে কেউ অনাগরিক করতে পারবে না। আপনার নাগরিক অধিকার আপনাকে কংগ্রেস দেয়নি, বিজেপি দেয়নি, কেউ দেয়নি। আপনার নাগরিক অধিকার দিয়েছে আপনাকে ভারতবর্ষের সংবিধান। 1950 সালের
26 জানুয়ারি থেকে যারা ভারতবর্ষে, তারাই ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সে অধিকার বিজেপির বাপেরও কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। এটা যেটা দেখতে পাচ্ছেন, হিন্দু ভোটকে ভরকানোর জন্য, বিভাজনের রাজনীতি করার জন্য। তাই বিভ্রান্ত হবেন না বাংলার মানুষ, বিভ্রান্ত হবেন না হিন্দু মানুষেরা, বিভ্রান্ত হবেন না বা মুসলমান সম্প্রদায়ের মানুষ। বিজেপি পার্টি ভারতবর্ষকে ভোটের জন্য বিভাজিত করতে চাইছে, কারণ ওরা জানে মানুষকে বলার মতন কিছু নেই। আজকে 7 বছর ক্ষমতায় এসেছে বিজেপি পার্টি। বলুন ভারতবর্ষের মানুষ আপনার জীবনের কোন মৌলিক পরিবর্তন করেছে? বড় উল্টো কাজ করছে। কৃষকদের অধিকার কেড়ে নিয়ে কৃষি আইন চালু করলে আজকে কৃষকদের উৎপাদিত ফসল সরকার কিনবে না। কৃষকদের উৎপাদিত ফসল সরকার যদি না কেনে, আপনার রেশন বন্ধ হয়ে যাবে। আপনার রেশন বন্ধ হয়ে গেলে 2 টাকা 3 টাকা ধরে কংগ্রেসের আমলে আনা খাদ্য সুরক্ষা আইন বন্ধ হয়ে যাবে। 82 কোটি মানুষ খাদ্য সুরক্ষার যে সুবিধা পান তার থেকে বঞ্চিত হবেন। আজকে বিজেপি পার্টি ভারতবর্ষের মানুষের জন্য সেটাই করতে চাইছে, যার বিরোধিতা করছে কংগ্রেস পার্টি। তার জন্য প্রতিদিন আমাদের আন্দোলন, আজও আমাদের আন্দোলন। তাকিয়ে দেখুন পেট্রোলের দর, তাকিয়ে দেখুন গ্যাসের দর। কারা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল আমরা সকলের জন্য সুখের ভারতবর্ষ করে দিব? বিজেপি পার্টি। বাংলার মানুষকে কারা স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলা গড়ব? টিএমসি পার্টি। আজকে তাদের চেহারা দেখো, কে কোথায় যাবে। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিযোগিতা। বাম আমলে যারা খেলো তারা এখন দিদি ক্ষমতা আসার পর তারা দিদির দলে যোগ দিল। দেখুন সিপিএম আমলের মস্তান, তারাই কিন্তু টিএমসি আমলের মস্তান। যারা টিএমসি আমলের মস্তান তারা এবার বিজেপির আমলের মস্তান হতে চলেছে। দেখুন বাম ছিল, লাল চোরের দল ছিল, লাল চোরের দল দিদির দলে গিয়ে নীল চোর হয়ে গেল। এবার নীল চোরের দল বিজেপির দলে গিয়ে গেরুয়া চোর হতে চাইছে। তাহলে লাল চোর থেকে নীল চোর, নীল চোর থেকে গেরুয়া চোর। বাকি কিছু দেখছে ভদ্রলোকদের যাতায়াত আছে না? যারা যাচ্ছে হয় নারদার টাকা চুরি করে খেয়েছে, না হয় সারদার টাকা চুরি করে খেয়েছে। চোরের ধর্ম পরিবর্তন হচ্ছে বাংলায়। চোরের এখন রাজনৈতিক ধর্ম পরিবর্তন হচ্ছে। দিদির দল ছেড়ে তারা বিজেপিতে যাচ্ছে। বাকি কিছু হচ্ছে না, বাকি কিছু হচ্ছে না। মেরে খাবার ব্যবস্থা দিদি করে দিয়েছিল, তাই কংগ্রেস ভেঙে গিয়েছিল। বিজেপি এখন মেরে খাওয়ার ব্যবস্থা করার গ্যারান্টি দিচ্ছে, তাই দিদির দল ভাঙছে। বাকি কিছু হচ্ছে না। তাই এলাকার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত আমার আপনার বেকারত্ব ঘুষবে কি করে তার কোনো গল্প নেই। সারা ভারতবর্ষে সব থেকে বেশি বেকার পশ্চিমবঙ্গে, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। তাই বাইরে যেতে হয় রুটি রুজির জন্য। লকডাউন হয়, দেখার কেউ থাকে না, ফিরে আসতে হয়। দিদি বলে আমি গ্রহণ করব না। করোনা এক্সপ্রেসে যারা চেপে আসবে বাংলায় তাদেরকে আমি নিব না। আমি না, বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণা, মনে করে দেখুন। তাই মানুষের চাকরি কি হবে, শিল্প কি হবে, রুটি কি হবে, রুজি কি হবে, তা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কোনো আলোচনা আছে? আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা কি হবে, কোনো আলোচনা নাই। ভোট এসে গেছে, এখন বলছে আপনাকে 5 লাখ টাকার স্বাস্থ্য সাথী প্রকল্প দেবে। এত টাকা কোথায় দিদি আপনার? জানতাম না তো। আপনি যে কদিন আগে বলছেন আমাকে টাকা দেয় না কেন্দ্র, তাই আমি কিছু করতে পারি না। আমি তো মুসলমানদের জন্য 100% কাজ করেই দিয়েছি, আরো করতাম, 100 জায়গায় 200 করতাম, কিন্তু কেন্দ্র তো টাকা দেয় না। টাকা দেন তাহলে পেলেন কোথায় এত টাকা আপনি যে 5 লাখ করে সবাইকে স্বাস্থ্যের পরিষেবা দেবেন? কিছুই না। ভোট চলে এসেছে, ভোট এসে গেলে এখন সব পাওয়া যায়, এখন সব পাওয়া যায়। এক নবাবকে এক গায়ক গান শোনাতে গেছে, নবাব খুশি হচ্ছে আর গায়ককে বলছে তোমার কি, তোমার যা যা দরকার আমি দেবো, তুমি গান শোনাও। গায়ক তাকে গান শোনাচ্ছে, সে বলছে তোমাকে, তোমার গানে খুশি হয়ে তোমাকে আমি 500 বিঘা জমি দিলাম। গায়ক বাড়ি এসে বউকে বলছে বউ 500 বিঘা জমি পেলাম গান গিয়ে। বউয়ের তো খুশিতে ডগমগ করছে। বউ বলছে আবার তুমি যাও, বড় মাছের মাথা খাইয়ে স্বামীকে পাঠাচ্ছে, আবার ভালো করে গান গিয়ে এসো। আবার গায়ক গান গাইতে গেছে, গান তো ভালো গেয়েছে, নবাবও খুশি হয়েছে, খুশি হয়ে বলছে তোমাকে আমি 500 ভরি সোনা দিলাম। বউকে এসে বউ
আর 500 ভরি সোনা মেরে নিয়ে চলে এলাম গান গেয়ে। বউ এবার পরের দিন আবার যাও, মাছের মাথাও দিয়েছে, মাছের লেজাও দিয়েছে, ভালো করে গান গেয়েছে। আবার তার গায়ক ভালো করে গান গেয়েছে। তখন নবাব বলছে তোমাকে আমি অট্টালিকার অর্ধেকটা দিয়ে দিলাম। অবাক, অট্টালিকার অর্ধেক, 500 বিঘা জমি, 500 ভরি সোনা। বাড়িতে এসে বউকে বলছে আর আমাদের কোনো চিন্তা নাই। বউ তখন বলছে সবই ঠিক আছে, একবার নগদে কিছু নিয়েছে। তখন সুরকার গেছে, গায়ক গেছে নবাবের কাছে, বলছে সবই করেছেন, নগদে কিছু দেন আমাকে। তখন নবাব বলছে যে ইসমে লেনে দেনে কে, এখানে লেওয়া দেওয়ার কি আছে? তুমি গান গেয়েছো, আমার কান খুশি হয়েছে। আমি কথা বলেছি, তোমার কান খুশি হয়ে গেছে। मैं तुम्हारा कान को खुश कर दिया, तुम मेरा कान खुश कर दिया। এখানে লেনা দেনার কি আছে ভাই? তো দিদির সঙ্গে বাংলার মানুষের আগামী দিনে বলবে দিদি লেনা দেনার কি আছে? তোমাদের তো সবই করে দিয়েছি, কাগজে কলমে সবই করে দিয়েছি, আর লেনা দেওয়ার তো কোনো গল্প নেই। তাই এলাকার মানুষ বিভ্রান্ত হবেন না। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমাদের শক্তি বৃদ্ধি হবে কি হবে না নির্ভর করবে আপনাদের দুয়া আশীর্বাদের উপর। আপনার দুয়া আশীর্বাদ করে একবার দেখুন আমাদেরকে আমরা কি করতে পারি। যখন ভারতবর্ষকে গড়তে পেরেছি আমরা, পশ্চিমবঙ্গকে গড়তে পারবো। এই পশ্চিমবঙ্গে যদি কেউ রূপকার হয়ে থাকে তার নাম বিধানচন্দ্র রায়। অস্বীকার করতে পারেন শিক্ষিত সমাজ? আজকে তাই এলাকার মানুষ, সর্বস্তরের মানুষকে যে আমাদের দাবি, সবাইকে দেখলেন, একবার কংগ্রেসকে দেখুন। তৃতীয় শক্তি হিসাবে বাংলায় আমরা মোকাবেলা করতে পথে নেমেছি। তাই আগামী দিনে তৃতীয় শক্তি হিসাবে কংগ্রেস বামকে সমর্থন করবেন এই প্রত্যাশা নিয়ে সকলের কাছ থেকে আশীর্বাদ দোয়া চেয়ে সকলকে নমস্কার সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।